মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে। আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, মহিলাদের ব্যাপারটা মহিলাদেরকে দিয়ে অ্যাসার্ট করা এটা সম্ভব হয়নি এখনো। এটা খুবই জরুরি। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, উনি যেটা বলেছেন প্র্যাকটিসে আসলে নাই। এটা মহিলাদের ব্যাপারটা মহিলাদেরকে দিয়ে অ্যাসার্ট করা এটা সম্ভব হয়নি এখনো। এটা খুবই জরুরি। আমরা অনুরোধ করব যে এটাকে প্র্যাকটিসে আনা দরকার। বাকিটা উনি বলবেন, এখন প্রত্যাহার করার বিবেচনায় নিতে পারেন আপনি। আই থিঙ্ক আপনি খুব ভ্যালিড পয়েন্ট মেড আউট করেছেন, যে কারণে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়েছেন কিছু বলার জন্য। মাননীয় আইনমন্ত্রী, এখন আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত সদস্যকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অধিকতর সংশোধন কল্পে আমার আনিত বিল দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফৌজদারি কার্যবিধিতে 565টি ধারা আছে, তার অনেকগুলো উপধারাও আছে। এই 1898 সালের এই আইনটার মধ্যে আমরা এই পার্লামেন্ট ত্রয়োদশ জাতীয় সংসদে এসে প্রথম অধিবেশনে 29টি ধারা আমরা সংশোধন করেছি। আরও কিছু ধারা আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি। উনি এই বিলটি দেওয়ার পরে মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে গত 30শে জুন চিঠি লিখে জানিয়েছি, আপনাদের রেকর্ডেও আছে, যে আমরা এই সেকশন সহ, ওনার এটা বিবেচনা সহ আরও কিছু সেকশন আমরা অ্যামেন্ডমেন্ট আকারে অচিরেই নিয়ে আসব। সেই কারণে এটাও এই বিবেচনায় থাকবে। সেই কারণে আপাতত এটাকে প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেটা এনেছেন নীতিগতভাবে এটার সাথে আমি দ্বিমত পোষণ করব না, বাট আমরা যেহেতু এটা আনছি একই সাথে এটা কমপ্লিট করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রীর বক্তব্য এবং বিলটি উত্থাপন না করার অনুরোধের প্রেক্ষিতে আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি দয়া করে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়কেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেসরকারি সদস্য বিলের এইখানেও আমার এই বিলটা, যেটা আমাদের জনাব মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব নোয়াখালী, ওনার সভাপতিত্বে আমাদের বেসরকারি সদস্যদের বিল কমিটির বৈঠক হয়েছিল, সেখানেও আইনমন্ত্রী ছিলেন। মানে স্পিকার, আমার মনের বড় জ্বালা হলো, আমি 2004 সালেই এই বিলটা মহান সংসদে উত্থাপন করেছিলাম এবং পাশের জন্য অলরেডি টেবিলও এসেছিল। তখন আমাদের স্পিকার ছিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মহোদয়। তো যেদিন পাশ হবে এবং বিলটা আমরা সবাই উৎসাহ উদ্দীপনা, আমার জমাত সহ, আমি তো তখন 4 দলীয় জুটেই ছিলাম, তো সবাই আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেদিন এসেছিলাম। সেই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন, উনি আমাকে স্নেহ করতেন। উনি আমাকে ডেকে যখন বললেন যে আমরা বিলটা বিবেচনা করব, নির্বাহী আদেশ দেব, আপনি উইথড্র করেন। তো আমি সেই এটার পরিপ্রেক্ষিতে আমি উইথড্র করেছিলাম। এটা আমাদের সম্মানিত তখনকার দিনের ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, উনি উপস্থিত ছিলেন, সবাই আপনারা পুরাতন যারা আছেন। তো কিন্তু সেই যে 2004 সাল, আজকে 2026 সাল, এখনো পর্যন্ত আমি যে পোস্টমর্টম অ্যামেন্ডমেন্ট বিল, মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা, প্রতিদিন আমাদের বিষ প্রয়োগে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে, নৌকায় ডুবিতে মারা যাচ্ছে। এদেরকে পোস্টমর্টম করার জন্য যখন আনা হয় মাননীয় স্পিকার, কত যে জ্বালা, কত যে কষ্ট। একদিকে মৃত্যুবরণ, আরেকদিকে তাদেরকে পোস্টমর্টম, আরেকদিকে তাদেরকে দাফন কাফন, এই সব জ্বালাতন থেকেই 1898 সালের আগেই এটা, এই পোস্টমর্টম এই বিষয়টা তখনকার দিনও আইনটা ছিল। মানে স্পিকার, আমি এই জন্যে এই দুঃখ, এই ব্যথা, এই বেদনা, জনগণের এই গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্যই আমি অত্যন্ত সাজানো গুজানো ভাবে
এই বিলটি আমি দীর্ঘদিন সাধনা করেই আমি আবারও এতদিন পর প্রায় 22 বছর পর আবার এই বিলটি এনেছি। তো মাননীয় আইনমন্ত্রী যদি মেহরবানি করে এটাকে উইথড্র করার জন্য বলেছেন, আমি এটাকে অবশ্যই সম্মান করি এবং আপনাকে অবশ্যই সম্মানিত করব। কিন্তু আমার এই বিলটা যদি আপনি একটু কমিটিতে গিয়ে বিবেচনা করে আমারগুলোও যদি এইখানে অ্যাড করেন, যে মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে, আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, আমার এই লাশটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে আমাকে দাফন করা হোক, এইভাবে করে 8টা সংশোধনী আমি মাননীয় স্পিকার দিয়েছি মানবতার স্বার্থে, আমাদের জনগণের দুঃখ ব্যথা বেদনা লাঘবের স্বার্থে। আমার এটা যদি বিবেচনায় নেন, কমিটিতে যদি বিবেচনার জন্য নেন, তাহলে আমি অত্যন্ত বাধিত হব মাননীয় স্পিকার। এটাই আমার পক্ষ থেকে আবেদন মাননীয় স্পিকার। আই থিঙ্ক আপনি খুব ভ্যালিড পয়েন্ট মেড আউট করেছেন, যে কারণে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়েছেন কিছু বলার জন্য। মাননীয় আইনমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি ভ্যালিড পয়েন্ট উত্থাপন করেছেন, এ বিষয়ে কোনো দ্বিমতের জায়গা আমি রাখি নাই। আমরা যেটা বলতে চাচ্ছি, উনি যে প্রশ্নটা এনেছেন এটা বর্তমানে প্র্যাকটিস আকারে ওইভাবেই চলে। মহিলা ডেড বডিকে অটোপসি করা হয় যখন, পোস্টমর্টেম করা হয় যখন, তখন সেই সম্মানটা দিয়েই করা হয়, মহিলা ডাক্তার দিয়েই করা হয়। হাজতখানায় গেলে মহিলা পুলিশ দিয়ে ডিল করা হচ্ছে, এটা আমাদের প্র্যাকটিসের পার্ট করা হয়েছে। এবং আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনার কাছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে করা হয়েছে, তখন থেকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে চলছে। এবং আপনি 22 বছর যখন অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করেন, কারণ আমাদের 30শে জুনের দেখেন আমরা লিখিতভাবে মাননীয় স্পিকারকে অবহিত করেছি যে এটা আমাদের বিবেচনায় নিয়েছি, এর সাথে আরও কিছু সিআরপিসির অ্যামেন্ডমেন্ট সহ আমরা একসাথে উপস্থাপন করব এবং আপনার এইটাকে হুবহু এভাবে আনার চেষ্টা করব। সুতরাং আপনি বিলটা প্রত্যাহার করলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকছি, এই সংসদ আশা করি সেটা বিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, উনি যেটা বলেছেন প্র্যাকটিসে আসলে নাই। এটা মহিলাদের ব্যাপারটা মহিলাদেরকে দিয়ে অ্যাসার্ট করা এটা সম্ভব হয়নি এখনো, এটা খুবই জরুরি। আমরা অনুরোধ করব যে এটাকে প্র্যাকটিসে আনা দরকার। বাকিটা উনি বলবেন, এখন প্রত্যাহার করার বিবেচনায় নিতে পারেন আপনি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় সদস্য, 22 বছরের মধ্যে তো 20 বছর কেউই ছিলেন না, আমরা আপনারা কেউই, অতএব ইউ মে ডিসাইড। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে সেই দিন এটা বুঝতে পেরেই উনি সেদিন নির্বাহী আদেশও দিয়েছিলেন। এটা এখনো কার্যকর আছে, হয়তো যেখানে মহিলা ডাক্তার নাই সেখানে অসুবিধা হয়, কিন্তু সম্মানটা করা হয়। আমি চট্টগ্রামের পোস্টমার্টাম মর্গের মধ্যে আমি 2-3 বার প্রায় প্রতি মাসেই গিয়ে সফর করি, এগুলো প্র্যাকটিসের মধ্যে আসে, কিন্তু মহিলা ডাক্তার নাই বলে কিছু অসুবিধা হয়। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা এবং আমাদের আমির জনাব ডক্টর শফিক সাহেব যথার্থই বলেছেন যে প্রত্যেক জায়গার এটার কার্যকরী নাই। আমি আমাদের মাননীয় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে, এবং আমার মনে হয় আমার এই বিলের ব্যাপারে আজকে সারা জাতি এই বক্তব্যটা শুনছেন, আমাদের আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছেন, আমরা সবাই এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। সেটার পরিপ্রেক্ষিতে যিনি যে আশ্বাসটা দিয়েছেন আমার বিলটাও অ্যাকোমোডেট করবেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি আমার এই বিলটা প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী মাননীয় মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে বিলটি সংসদে উত্থাপন না করতে সম্মত হয়েছেন, সেহেতু আমি বিল উত্থাপনের অনুমতি প্রস্তাবটি আর ভোটে দিচ্ছি না। এই প্রেক্ষিতে মাননীয় সদস্য কর্তৃক আনিত দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হলো না।
মাত্র নেই। এই রকমের প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা আমার উপজেলায় মাননীয় স্পিকার। এই কারণে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে শুধুমাত্র উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে চকচকে করলে হবে না, সেইখানে আসন বৃদ্ধি করলে হবে না। যেহেতু গ্রাম এলাকায় উপজেলাগুলো অবস্থিত, গ্রামের প্রত্যন্ত আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় 2 পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় 2 মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং চেয়ারম্যানঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে চেয়ারম্যানঘাট যে বাজারে প্রায় প্রতি বছর 5 থেকে 10 হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং আমার সানন্দী ইউনিয়ন প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যারা যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাব দিতে নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাছারাকুতি। আমি বাছারাকুতির কথা বলছি। হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত 1 মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই। আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানে মানুষ বসবাস করছেন। সে এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার। এখানে 2টি ইমার্জেন্সি ওয়ার্ক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছিলেন যাত্রাবাড়িতে যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার বাবা বলেছিল একজনকে মারতে কতটা গুলি লাগে স্যার। আমার ভাইয়ের মতো হাজারো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, হাজারো মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে। আজকে এখানে দাঁড়ানোটা সহজ ছিল না। হাজারো বাধা, হাজারো বিপত্তির মাঝখানে এখানে দাঁড়িয়েছি। ইন্টিরিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল। রাস্তায় তারা নেমেছিল। হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়। তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। আমরা বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় মাইরও খেয়েছে, সেটারও কোনো তীব্র নিন্দা জানায়নি। যারা আমাদের মাথা বিক্রি করে উপদেষ্টা হয়েছিল, শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে উপদেষ্টা হয়েছিল, তারা ক্ষমতার মসনদে গিয়ে এই শহীদ পরিবারকে, আহত জুলাই যোদ্ধাদেরকে
শহীদ পরিবারের পুনর্বাসন, আহত পরিবারের পুনর্বাসন, তাদের চিকিৎসা সবকিছু ভুলে গিয়ে নিজেদের 16 আনাই তারা বুঝে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার দায়িত্ব গ্রহণের পরে আমাদের কথা শুনেছেন। তিনি তার প্রেস সচিব আতিকুল আলম রুমন ভাই, তাকে চিফ হুইপ মনি ভাই সহ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ, ইশাক ভাই সহ তাদেরকে পাঠিয়েছিলেন আমাদের কথা শোনার জন্য, আমাদের দুঃখ শোনার জন্য। আমাদের কথা শুনে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেই মহানুভবতার একটা কাজ করেছে তার জন্য তাকে হাজারো কোটি ধন্যবাদ দিলে কম হবে। যে শহীদের এতিম 250 বাচ্চা ছিল, তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, তাদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আতিকুল আলম রুমন ভাই আমাদের নিয়ে বেশ কয়েকবার বসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের কি কি প্রয়োজন আহত পরিবারের, শহীদ পরিবারের, আমাদের পক্ষ থেকে দাবিগুলো দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ তারা দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং অনেকগুলো প্রক্রিয়াধীন চলমান। আমরা চেয়েছিলাম আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের চাকরি, যারা চাকরি করার মতো আছে, যোগ্যতা আছে, তাদের চাকরির জন্য আতিকুল আলম রুমন ভাই আমাদের বলেছে সিভি সংগ্রহ করার জন্য। আমরা সিভি সংগ্রহ করতেছি, সামনে করব। তারপরে আমি রুমন ভাইকে আরেকটা অনুরোধ করেছিলাম যে সরকার আমাদের পুনর্বাসনের জন্য, আপনারা দেখেছেন টাকা বরাদ্দ দিয়েছে 300 কোটি টাকা, সামনে আরো দিবে। রুমন ভাইকে আমি অনুরোধ জানিয়েছি যে ফ্ল্যাটের যে টাকাটা, এক একটা ফ্ল্যাটের, এখানে মাননীয় গণপূর্ত মন্ত্রী আছেন, তো ফ্ল্যাটের যেই টাকাটা এটা প্রায় 7 টাকা করে ধরা হয়েছিল। আমার ছোট্ট মাথায় যেটা আসলো, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে এত দামি ফ্ল্যাটটায় কি করবে? গ্রাম থেকে এসে তার যে বাস্তু আছে সেটা ছেড়ে ঢাকায় ফ্ল্যাটে এসে সে কি করবে? খাইতে পাবে না। ঢাকার মধ্যে সবকিছু এক্সপেন্সিভ। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ জানাবো যে যেই এলাকায় আছে যদি সম্ভব হয় তাদের ওই ফ্ল্যাটের টাকাটার অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া, আর বাকি অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা ফিক্সড সঞ্চয়পত্র করে দেওয়া, যেটা তারা তুলতে পারবে না, যার লভ্যাংশ দিয়ে সারা জীবন তারা চলতে পারবে, তারা একটা ব্যবসা করতে পারবে। যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে গ্রামে সবকিছু সস্তা, সে শহরে এসে একটা লাউয়ের দাম 100 টাকা, গ্রামে 20 টাকা, সে শহরে এসে তার জন্য আমি মনে করি যে ফ্ল্যাটটা এখানে না দিয়ে তাকে গ্রামে যতটুকু সম্ভব একটা বাসস্থান তৈরি করে দিয়ে বাকি টাকাটা তাকে দিয়ে দিলে তার জন্য ভালো হবে। এটা হোক আহত পরিবারের জন্য, হোক শহীদ পরিবারের জন্য। আমাদেরকে ধৈর্য, প্রধানমন্ত্রী 2 থেকে 2.5 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করেছে, ওনারা আমাদের জন্য করবেন। কারণ আমরা দেখেছি 18 মাসে আমাদের জন্য যারা আমাদের রক্তের সাগরে পাড়ি দিয়ে ক্ষমতার মসনদে গিয়েছিল, কিছুই করেননি। তাদেরকে তো শহীদের সন্তানের জন্য, শিক্ষাবৃত্তির জন্য বারবার গিয়েছি, তারা কোনো সহযোগিতা দেখায়নি। তাদের জন্য, শহীদদের হত্যার বিচারের জন্য বারবার গিয়েছি, তারা কিছুই করেননি। আহত বঙ্গু ভাইদেরকে নিয়ে গিয়েছি, তাদের চিকিৎসার জন্য কিছুই করেননি। যার জন্য আমি সবসময় একটা কথা বলি, অন্ধ যখন চোখে দেখতে পায় সবার আগে বিশ্বাসঘাতকতা করে হাতের লাঠিটার সাথে, যেটা তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। সর্বোপরি একটাই কথা বলবো, আমরা একজন মানবিক নেতা পেয়েছি। আমরা কৃতজ্ঞ এবং গর্বিত তাকে পেয়ে। উনি শুধু রাজনীতি করতেছেন না, উনি দেশে দেশে ঘুরে ওনার বাবার মতো ইতিহাস গড়ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।